তো এই গল্পের শুরুতে আমরা দেখতে পারি লিও নামের একটা চোরকে। আসলে সে খুবই চালাক একজন চোর। সে আজ পর্যন্ত এমন কোনো লকার নেই যেটার মধ্য থেকে চুরি করে না। পৃথিবীর সবচেয়ে সুরক্ষিত লকারও খুব সহজেই সে ভেঙে ফেলতে পারে। আর এটা সে এই জন্য করতে পারে কারণ তার ব্রেন অনেক শার্প এবং তার চুরি করার টেকনিক সম্পূর্ণ ডিফারেন্ট। এত চুরি করার পরেও আজ পর্যন্ত পুলিশ তো তাকে ধরবে দূরের কথা, কেউ তাকে আজ পর্যন্ত দেখতে পর্যন্ত পারেনি। আর লিও এই চুরি করার সমস্ত টেকনিকগুলো তার ওস্তাদ ফ্র্যাঙ্কো থেকে শিখেছে। আর জোয়ান বয়সে ফ্র্যাঙ্কো নিজেও অনেক বড় মাপের একজন চোর ছিল, তবে এখন বৃদ্ধ হওয়ার জন্য সে অবসরে চলে গিয়েছে। আমরা জানতে পারি লিওর একজন পার্টনারও আছে যার নাম গোগা। আসলে গোগা হচ্ছে লিওর বড় ভাইয়ের মতো। লিও যেই জিনিসগুলো চুরি করে নিয়ে আসে, গোগা সেগুলো সেল করার কাজ করে। এখন আজকেও লি খুবই ব্রিলিয়ান্টলি একটা আর্ট পিস চুরি করে ফেলে, তবে যখন সে পালানোর ট্রাই করছিল তখন এটা ভেঙে টুকরো হয়ে যায়। এই জন্য লি একটু আপসেট হয়ে গেলেও লি এর মাথার মধ্যে অন্য একটা প্ল্যানিং চলছিল। আসলে লি এটার একটা রেপ্লিকা ডুপ্লিকেট বানিয়ে ফেলে। এই জন্য লি গেগোকে বলে যে আসলে প্রফেসর ডিনো নামের একজন লোক আমার আর্ট পিসটাকে সার্টিফাইড করবে এবং সেইটাকে চোয়ের কাছে নিয়ে সেল করবে। আসলে প্রফেসর ডিনো হচ্ছে এই সমস্ত অ্যান্টিক জিনিস চেনাতে এক্সপার্ট। সেই অ্যান্টিক জিনিসগুলো চিনে সেগুলোকে সার্টিফাইড করে, মানে এগুলো অরিজিনাল না নকল সেটার সার্টিফিকেট দেয়। এই জন্য লিও পরদিন এই নকল আর্ট পিস নিয়ে চলে আসে প্রফেসর ডিনোর কাছে আর তাকে খুবই কুললি বলে যাতে করে সেই অ্যান্টিক জিনিসটার সার্টিফিকেট তাকে দিয়ে দেয় আর চোয়ের কাছে এই জিনিসটা সেল করতে তাকে সাহায্য করে। তবে প্রফেসর ডিনোর মতো এত বড় একজন লোক কেন লিওর সাথে মিলে এমন ইলিগাল কাজ করতে যাবে, এই জন্য সে তাকে সরাসরি না করে দেয়। তবে ব্রিলিয়ান্ট লিওর কাছে তাকে ম্যানেজ করার সমস্ত ওয়ে ছিল। সে তার সামনে তার জীবন বৃত্তান্ত তুলে ধরে। সে তাকে বলে যে আমি খুব ভালো করেই জানি তুমি জুয়াতে অনেক টাকা হেরে গিয়েছো এবং তুমি অনেক বড় দেনার মধ্যে আসো। আর এই দেনা থেকে নিজেকে বাঁচানোর জন্য তুমি অনেকগুলো নকল আর্ট পিসকে আসল বলে সেল করেছো। এখন যদি এই জিনিসগুলো বাইরে বেরিয়ে চলে আসে তাহলে তোমার অনেক বেশি বদনাম হয়ে যাবে। আর এই বিজনেসে যদি একবার কারো নামে বদনাম শুরু হয়ে যায় তাহলে সে কখনোই আর ব্যাক করতে পারে না। আর এগুলো শোনার পরে বেচারা ডিনোর কাছে অন্য কোনো অপশনও ছিল না। এই জন্য সে লিওর নকল আর্ট পিসকে চোয়ের কাছে আসল বলে সেল করে দেয়। অবশ্যই এটার জন্য সে বড় অ্যামাউন্টের একটা কমিশনও পেয়ে যায়। আর তখন এদিকে আমরা অফিসার চ্যাংকে দেখতে পারি। আসলে অফিসার চ্যাং অনেকদিন ধরেই চইকে ধরার ট্রাই করছিল, তবে চই বারবার করে তাকে ফাঁকি দিয়ে চলে যাচ্ছিল। এই জন্য এইবার সে যেই কোনো ওয়েতে চইকে ধরতে চায়। এই জন্য সে চোয়ের অ্যাকাউন্টেন্টকে তার সঙ্গে মিলিয়ে চোয়ের বিরুদ্ধে সমস্ত তথ্য প্রমাণ এক জায়গায় করার চেষ্টা করছিল। তবে দুর্ভাগ্যবশত চই তার অ্যাকাউন্টেন্টের বেইমানি সম্পর্কে আগেই বুঝে গিয়েছিল, যেই জন্য তার অ্যাকাউন্টেন্ট যতক্ষণে চ্যাংয়ের কাছে গিয়ে পৌঁছাতো তার আগেই চই তাকে কিডন্যাপ করে নিয়ে যায় আর সিমেন্টের মধ্যে জীবিত পুঁতে ফেলে। এতে করে আমরা বুঝতে পারি চই কতটা ভয়ঙ্কর একজন পার্সন। এদিকে লিও তার অফিসের মধ্যে নকল টাকা প্রিন্ট করার ব্যবস্থা করছিল। তবে এগুলো দেখার পরে গোগা তাকে বলে যে আসলে যদি এত সহজেই নকল টাকা প্রিন্ট করা যেত তাহলে প্রত্যেকের ঘরে ঘরে প্রিন্টিং মেশিন থাকতো আর সবাই নকল টাকা বানিয়ে ফেলতো। তবে আসলে লিও নকল টাকা বানানো নিয়ে কাজ করছিল না, সে আসলে একটা স্পেশাল ধরনের ইঙ্ক নিয়ে কাজ করছিল। যেই ইঙ্ক প্রিন্ট করার সময় তো বোঝা যাবে না, তবে যখনই লাইটের সংস্পর্শে আসবে তখন সেটা ভিজিবল হয়ে যাবে। তবে অ্যালকোহলের মাধ্যমে সেটাকে খুব সহজেই মুছে ফেলা যাবে। আর এইটার পেছনে লিওর কী উদ্দেশ্য সেটা একটু পরেই আমরা জানতে পারবো। এরপরে লিওর মাথায় পরবর্তী চুরির প্ল্যানিং চলে আসে। এই জন্য সে চলে আসে ইউনা নামের একটা মেয়ের সঙ্গে মিট করার জন্য। আসলে ইউনা একটা আর্ট গ্যালারিতে আর্ট এক্সিবিশন লাগানোর কাজ করে। তবে সে স্বপ্ন দেখে তার নিজেরও একটা আর্ট গ্যালারি হবে, তবে এটার জন্য তার ইনভেস্টর দরকার। এই জন্য লিও তার সাথে এসে পরিচয় হয় এবং সে বলে সে একজন ইনভেস্টর। আসলে এই সমস্ত ব্যাপারগুলো দেখার পরে গোগা এই জিনিসটা একেবারেই বুঝতে পারছিল না যে চোয়ের মাথায় চলছেটা কি। এই জন্য চই তাকে বলে যে আমি $3 মিলিয়ন ডায়মন্ড চুরি করার প্ল্যানিং করছি। আসলে গোগার চোয়ের উপরে সম্পূর্ণ বিশ্বাস ছিল, সে জানতো চোয়ের প্ল্যান কখনো ফেল হয় না। তবে এইবার প্ল্যানিংটাকে সফল করার জন্য তাদের একজন হ্যাকারের দরকার ছিল, যে রোড এবং দোকানের সমস্ত সিসিটিভি ক্যামেরাগুলোকে নিজের কন্ট্রোলে নিতে পারবে। এই জন্য গোগা তার বিশাল নেটওয়ার্ক থেকে মারিয়াকে খুঁজে বের করে এবং তার সঙ্গে খুবই ভালো ভালো কথা বলে তাকে ম্যানেজও করে ফেলে। এরপর যখন সে এসে লিওর সঙ্গে মিট করে তখন লিও তাকে স্পষ্ট করে বলে যে শুধুমাত্র হ্যাকিং করলেই হবে না, তোমাকে সামনে গিয়ে একজন বেইমানের রোলও প্লে করতে হবে। যদিও এগুলো শোনার পরে মারিও কিছুই বুঝতে পারছিল না, তবে টাকার জন্য সে সব কিছু করতে রাজি হয়ে যায়। তো এখন যেহেতু চুরির প্ল্যানিং করার জন্য তাদের একটা জায়গার দরকার, এই জন্য তারা শহর থেকে অনেক দূরে একটা লোকাল ভাঙাচোরা ফ্যাক্টরিতে চলে আসে। যদিও এই জায়গাটা সরকারি জায়গা ছিল, তবে এখন এটা খালিই পড়ে আছে। এই জন্য গোগা এখানের ম্যাঙ্গো নামের লোকাল একটা গুন্ডার সঙ্গে হাত মিলিয়ে এই জায়গাতেই তাদের নতুন আস্তানা বানিয়ে ফেলে। আসলে ম্যাঙ্গো নামের এই লোকাল গুন্ডা বিভিন্ন জায়গা জমির নকল কাগজপত্র বানিয়ে সেগুলোকে সেল করে এবং সেগুলোকে ভাড়াও দেয়।
এরপরে ফাইনালি তারা মার্কেটের সেই দোকানটাকে টার্গেট করে ভালো করে ইনভেস্টিগেশন করা শুরু করে, যেই দোকান থেকে তারা জুয়েলারি চুরি করবে। এখানে কোথায় কোথায় সিসিটিভি ক্যামেরা রয়েছে, কিভাবে তারা চুরি করবে, কোথা দিয়ে বের হবে, সেই সমস্ত প্ল্যানিংগুলো তারা খুব সহজেই করে ফেলে। মারিও তাদেরকে বলে যে আমি প্রথমে সমস্ত সিসিটিভি ক্যামেরাগুলো হ্যাক করব এবং আমাদের এন্ট্রি এবং এক্সিটের ফুটেজগুলোকে ডিলিট করে দেব। আসলে এই সিসিটিভি ফুটেজগুলো রিয়েল টাইমে পুলিশও নজরদারি করছে, সো এই জন্য হয়তো এগুলো করা একটু ডিফিকাল্ট হবে। তাছাড়া যেই জুয়েলারি শপ থেকে তারা জুয়েলারি চুরি করবে, সেই জুয়েলারি শপটা হচ্ছে চৈ নামের সেই গুন্ডার শপ। আর সেটার মধ্যে যে স্পেশাল জুয়েলারিগুলো আছে সেগুলো গোপন রুমের একটা লকারের মধ্যে আছে। তবে সেখানে কি লকার লাগানো আছে সেই জিনিসটা জানা খুবই গুরুত্বপূর্ণ, নয়তোবা তারা সেই লকার ব্রেক করতে পারবে না। এই জন্য পরদিন লিও গিয়ে ইউনার সঙ্গে মিট করে এবং তার গলায় লাগানো লকেটের প্রশংসা করা শুরু করে, যেখানে খুবই দামি হীরা লাগানো আছে। তবে ইউনা তাকে বলে যে আসলে এটা আমার মায়ের লকেট, আমার বাবা আমাকে গিফট করেছিল। তবে আমার মনে হয় না এটা খুবই দামি কিছু হবে, কারণ আমার বাবা খুব বেশি বড় লোক ছিল না। এই জন্য এই লকেটের আসল মূল্য বের করার জন্য লিও ইউনাকে নিয়ে একটা জুয়েলারি শপে চলে আসে, যেই জুয়েলারি শপটা চোয়ের জুয়েলারি শপের পাশে ছিল। আর এখানে যখন এই মহিলা ভালো করে লকেটটাকে চেক করে, তখন সে তাকে বলে এইটা হচ্ছে নেপোলিয়ানের যুগের একটা হীরা, এটার দাম অনেক বেশি। আর এইটা শোনার পরে ইউনা পুরোপুরি শকড হয়ে যায়। তবে তখন লিও খুবই চালাকি করে তার সঙ্গে আনা ব্রিফকেসটাকে সোফার নিচে লুকিয়ে দেয়। আর এরপর সে ইউনাকে নিয়ে চলে আসে চোয়ের জুয়েলারি শপে। আর এখানে চেক করানোর পরেও ইউনা জানতে পারে যে এটা কোনো সাধারণ হীরা না, এটা খুবই পুরনো একটা হীরা। এই জন্য এটার আসল দাম জানানোর জন্য সেই লোকটা তাদেরকে ভিআইপি রুমের মধ্যে নিয়ে আসে। আর যখন লিও প্রথমবারের মতো এখানে লকারটা দেখতে পারে, তখন সে ভালো করে লকারটাকে স্টাডি করে, কারণ এইটাই হচ্ছে তার আসল টার্গেট। এদিকে চৈ নিজেও একটা বড় চুরি করার পরিকল্পনাতে ছিল। তবে এখানে চুরি করতে হলে তাকে যেই ধরনের লকার খুলতে হবে সেই ধরনের এক্সপার্ট চোর এখন তার কাছে নেই। এই জন্য সে তার লোকজন দিয়ে বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন চোরদেরকে ধরে এনে সেই লকারের একটা রেপ্লিকা লকার খুলতে বলে। তবে কেউই এই লকারটা খুলতে পারছিল না। এদিকে যখন লিওর চুরি করার সমস্ত পরিকল্পনা কমপ্লিট হয়ে যায়, তখন সে সেই দিন রাতে গোগাকে পাঠায় চোয়ের দোকানের পাশের দোকানে। আর এখানে গিয়ে সে মাতাল হওয়ার নাটক করে যখন দোকানের শাটারে লাথি মারে, তখনই অ্যালার্ম বাজা শুরু হয়ে যায়। আর খুব দ্রুতই পুলিশ এখানে চলে আসে। আর তখন চৈ রিমোট কন্ট্রোলের সাহায্যে সে দিনের বেলায় দোকানে যেই ব্রিফকেসটাকে রেখে এসেছিল সেটার মধ্য থেকে ধোঁয়া ছাড়া শুরু করে। এই জন্য পুলিশের মনে হয় হয়তোবা দোকানে আগুন লেগেছে। এই জন্য তারা সিকিউরিটি অ্যালার্ম বন্ধ করে দেয়। আর এই সুযোগে সদ্ব্যবহার করে খুবই চালাকির সঙ্গে লিও আর গোগা চোয়ের শপের মধ্যে চলে আসে। আর এখানে এসে লিও প্রথমে লকারের ডিল করে ফুটো করে সেটার মধ্যে সাউন্ড রিসিভার দেয়। আর রিসিভারের শব্দগুলোকে ভালো করে শুনে পারফেক্টলি সে লকারটাকে খুলেও ফেলে। আর এতক্ষণে গোগা সিসিটিভিতে লাগানো হার্ড ডিস্কটা খুলে নিয়ে আসে। আর অন্যদিকে লিও দামি ডায়মন্ডগুলোকে চুরি করে খুবই কুললি শপ থেকে বেরিয়ে চলে আসে আর গাড়ি দিয়ে এখান থেকে দ্রুত গায়েব হয়ে যায়। তো এরপরে পরদিন সকালে যখন চৈ নিউজ পেপারে তার দোকানে চুরি হওয়ার খবর দেখতে পারে, তখন সে রাগ না হয়ে বরং কিছুটা কিউরিয়াস হয়ে যায়। কারণ সে চিন্তা করছিল এটা কোন চোর যাকে এখন পর্যন্ত পুলিশ ধরতে পারেনি, এবং সে এত ডিফিকাল্ট সিকিউরিটি ব্রেক করে এত ডিফিকাল্ট একটা লকার ভেঙে ফেলেছে। এই জন্য সে ক্লিয়ারলি বুঝতে পারে এইটাই হচ্ছে কি সেই চোর যে তাকে সেই বড় চুরিতে সাহায্য করতে পারবে, মানে তার সেই ডিফিকাল্ট লকারটাকে খুলতে পারবে। এই জন্য সে তার লোকজনকে বলে যে যেহেতু সে হীরাগুলো চুরি করে নিয়ে গেছে, এখন সে এগুলোকে ব্ল্যাক মার্কেটে সেল করার ট্রাই করবে। এই জন্য যারা বড় বড় হীরার ডিলার আছে তাদের সঙ্গে যোগাযোগ রাখো এবং দেখো কে হীরা সেল করতে আসে। এদিকে এই ঘটনাটা অফিসার চ্যাংয়ের নজরেও চলে আসে, বিশেষ করে এই জন্য কারণ এটা তার সবচেয়ে বড় শত্রু চোয়ের দোকানে চুরি হয়েছিল। তাছাড়া যেভাবে চোররা পুলিশকে পাশের দোকানে এঙ্গেজ করে চোয়ের লকার ভেঙে ডায়মন্ড নিয়ে চলে গেছে, এই ব্যাপারটা তাকে ইমপ্রেস করে দিয়েছে। এই জন্য সে তার অ্যাসিস্ট্যান্টকে বলে যাতে করে রাস্তায় লাগানো সমস্ত সিসি ক্যামেরার ফুটেজগুলো চেক করা হয়। এদিকে গোগার বলাতে ম্যাঙ্গো নামের সেই লোকাল গ্যাংস্টার হীরার কিছু স্যাম্পল নিয়ে চলে আসে একটা লোকাল ডিলারের কাছে, আর তাকে এই হীরার দাম নির্দিষ্ট করার জন্য বলে। তবে যখনই ম্যাঙ্গো এখান থেকে চলে যায়, তখনই পেছনে লুকিয়ে থাকা চোয়ের লোকজন বেরিয়ে আসে আর তারা ম্যাঙ্গোকে ফলো করে ফাইনালি সেই ওয়্যার হাউস পর্যন্ত চলে আসে যেখানে লিও লুকিয়েছিল। তো এরপরে যখন চোয়ের লোকজন লিও, গোগা এবং মারিওর জীবন বৃত্তান্ত খুঁজে বের করে, তখন এগুলো দেখার পরে চৈ পুরোপুরি শকড হয়ে যায়। কারণ সে চিন্তা করছিল এত ব্রিলিয়ান্ট একটা চোর সম্পর্কে সে এতদিন পর্যন্ত কেন জানতো না। এই জন্য সে তার সমস্ত লোকজন নিয়ে সেই ওয়্যার হাউসে চলে আসে আর তাদের 3 জনকে বন্দি করে ফেলে। এখানে চৈ লিওকে বলে যে আমার কাছে বড় একটা চুরির পরিকল্পনা আছে, আমার সেই চুরিতে তুমি আমাকে সাহায্য করবে। তবে লিও তাকে স্পষ্ট বলে দেয় যে আমি কারো আন্ডারে কাজ করি না। এই জন্য চৈ অনেক বেশি রাগ হয়ে তাদের 3 জনকে সেখান থেকে নিয়ে আসে এবং তার প্রাইভেট জেলে বন্দি করে দেয়।
এবারে পরদিন চই তাদের তিনজনকে এসে থ্রেট করা শুরু করে। তাদেরকে বলে যে তোমাদের দুর্বলতা সম্পর্কে আমি খুব ভালো করে জানি, যেমন গোগার বোন, মারিওর বৃদ্ধ বাবা আর লিওর নতুন গার্লফ্রেন্ড ইউনা। এখন এগুলো দেখার পরে বুদ্ধিমান লিও ফাইনালি চোয়ের সঙ্গে হাত মিলিয়ে ফেলে আর তাকে সাহায্য করতে রাজি হয়ে যায়, কারণ তার সাথে হাত না মেলালে তারা মৃত্যু ছাড়া হয়তো কিছুই পাবে না। তবে এই সিদ্ধান্তে গোগা তার উপরে অনেক বেশি রাগ হয়ে যায়। তবে লিও তাকে বলে যে তুমি আমার উপরে ভরসা রাখো। এদিকে অফিসার চ্যাং সিসিটিভি ফুটেজ চেক করে এই জিনিসটা বের করে ফেলে যে লিওই হচ্ছে গিয়ে সেই পার্সন যে পাশের দোকানে ধোঁয়াওয়ালা সেই ব্যাগটা রেখেছিল। আর এই জন্য সে দ্রুত গিয়ে লিওকে অ্যারেস্ট করে পুলিশ স্টেশনে নিয়ে আসে আর তাকে হুমকি দামকি দেওয়া শুরু করে। তবে তার কাছে এমন কোনো প্রমাণ ছিল না যার মাধ্যমে সে এইটা বলতে পারতো যে লিওই সেই চুরিটা করেছে। এই জন্য সে এইবারের মতো তাকে ধমকি দিয়ে ছেড়ে দেয়। এরপরে চই লিওর সঙ্গে মিটিং করে তাকে চুরি সম্পর্কে সমস্ত ব্যাপারগুলো জানিয়ে দেয়। সে তাকে বলে যে আমাদের চুরি করতে হবে কাস্টমের ওয়্যার হাউসে থাকা 150 বিলিয়ন ওয়ান, যেটা কিনা $110 মিলিয়ন সমান। আসলে কিছু বছর আগে কাস্টম পুলিশ ইলিগাল ওয়েতে এই টাকাগুলো নিয়ে যাওয়ার সময় এগুলোকে জব্দ করেছিল। এগুলো এখন হাই সিকিউরিটিতে কাস্টমের ওয়্যার হাউসে একটা লকারের মধ্যে আছে, যেই লকারটা ব্রেক করা অনেক কঠিন একটা কাজ। তাছাড়া সম্প্রতি এই টাকাগুলোকে অন্য একটা জায়গায় শিফট করা হবে। এই শিফটিংয়ের আগেই আমাদের টাকাগুলো চুরি করতে হবে। এরপরে চই লিওকে ওয়্যার হাউসে থাকা লকারের মতো একটা সিমিলার লকার দিয়ে দেয়, যাতে করে সে এখানে এটা খোলার প্র্যাকটিস করতে পারে। তবে এই লকার দেখার পরে গোগা এটা ক্লিয়ারলি বুঝতে পারে যে যদি এই লকারে তারা ড্রিল করা শুরু করে তাহলে তাদের অনেকক্ষণ সময় লেগে যাবে। তাছাড়া তারপরে লকারটা খুলতেও অনেকটা সময় লাগবে। আর তখন চোয়ের একটা লোক তাকে বলে যে ওয়্যার হাউসের কাছেই একটা টাওয়ারের উপরে সবসময় 2টা পুলিশ থাকে, তারা সবসময় নজরদারি করে। আর যদি ওয়্যার হাউসের মধ্যে কোনো গন্ডগোল হয়ে যায় তাহলে পাশের একটা ক্যাম্পের মধ্যে 50 জন পুলিশ থাকে যারা ইমার্জেন্সি মোমেন্টে কাজ করে। তাদের সেখান থেকে ওয়্যার হাউস পর্যন্ত আসতে মাত্র 10 মিনিট সময় লাগবে। তবে এগুলো শোনার পরে গোগা এই জিনিসটা একেবারেই বুঝতে পারছিল না যে যদি তারা লকার কোনো রকমে পুলিশকে ফাঁকি দিয়ে খুলেও ফেলে তবুও এতগুলো টাকা তারা বাইরে কী করে বের করে আনবে, কারণ কমপক্ষে সেগুলোর ওজন 3000 কেজি হবে। আর তখন মারিও চইকে বলে যে আমি না হয় সিসিটিভি ক্যামেরাগুলোকে হ্যাক করে সেগুলো আমার কন্ট্রোলে নিয়ে নিব, তবে চেকপোস্টে যেই গার্ডরা আছে তাদেরকে আমরা কিভাবে ফাঁকি দেব। এখন লিও এই জিনিসটা বুঝতে পারছিল না যে এতগুলো টাকা চুরি করার পরে তারা গার্ডদেরকে ফাঁকি দিয়ে এগুলো কাস্টম থেকে বাইরে কি করে বের করবে। আর এগুলো শোনার পরে চই হাসতে হাসতে বলে যে আসলে আমরা টাকাগুলো কাস্টম থেকে বেরই করব না, আমরা টাকাগুলো সেখানেই রেখে দেব। আসলে কিছুদিন আগে চই চায়না থেকে 50 মিলিয়নের কুপন এনেছিল, যেগুলো দেখতে কোরিয়ান ওনের মতোই দেখা যায়। আর এগুলো চই ইচ্ছা করে দেশে ইম্পোর্ট করেছিল, কারণ তার চুরির এই পরিকল্পনাটা ছিল। সে লিওকে বলে যে আমরা টাকাগুলো সেখান থেকে সরিয়ে সোজা আমার কন্টেনারের মধ্যে নিয়ে আসবো আর এখানে কুপনের নিচে টাকাগুলোকে দিয়ে দেব, যাতে করে উপরে শুধুমাত্র কুপনগুলো দেখা যায় আর নিচে থাকবে আসল টাকা। চুরির পরে কয়েক সপ্তাহ এই কন্টেনার এখানেই রেখে দেওয়া হবে। যখন সমস্ত ব্যাপারটা শান্ত হয়ে যাবে তখন চৈতার লোকজনের সাহায্যে এই কন্টেনার ছাড়িয়ে তার অফিসে নিয়ে যাবে। আর যখন গার্ডরা এই কন্টেনার চেক করবে তখন তারা উপরে শুধুমাত্র কুপনগুলোই দেখতে পারবে। এরপরে চই তাদেরকে বলে যে যদি তোমরা 3 জন এই কাজটা সম্পন্ন করতে পারো তাহলে তোমাদের 3 জনকে আমি $5 মিলিয়ন করে দেব। আর যেহেতু চই খুব ভালো করেই জানতো লিও খুবই চালাক একটা মানুষ, সে যে কোনো সময় তাকে ধোকা দিতে পারে, এই জন্য সে মারিওকে তার সঙ্গে যুক্ত করায়। সে তাকে বলে যে চই আর গেগো যেই সমস্ত কথাবার্তাগুলো বলবে সেগুলো সব এসে আমাকে বলবে। আর টাকার জন্য মারিও এগুলো করতে রাজিও হয়ে যায়। তো এরপরে সেদিন রাতের বেলায় লিওর মনে পড়ে তার গুরু ফ্র্যাঙ্কোর কথা, কারণ ফ্র্যাঙ্কো চাইতো যাতে করে লিও চুরি করা ছেড়ে দেয়, কারণ সে চুরি করতে গিয়ে সবসময় তার ফ্যামিলি থেকে দূরে থেকেছে। তবে লিও তাকে বলেছিল আমি চুরি তখন ছেড়ে দেব যখন আমি সবচেয়ে বড় চুরিটা করতে পারবো। আর তখন আমরা জানতে পারি আসলে ইউনা নামের মেয়েটা হচ্ছে গিয়ে ফ্র্যাঙ্কোরই মেয়ে। আর ইউনার গলায় যেই লকেটটা ছিল সেই লকেটটা একটা সময় ফ্র্যাঙ্কো চুরি করেছিল। আর এখন লিও আস্তে আস্তে করে ইউনাকে পছন্দ করা শুরু করে দিয়েছে, এমনকি তার প্রেমেও পড়ে গেছে। তো এরপর একদিন যখন চই লিওর সঙ্গে প্ল্যানিং সম্পর্কে ডিসকাস করার জন্য তার হোটেলে আসে তখন সে দেখতে পারে অফিসার চ্যাংয়ের লোকজন তার উপরে নজরদারি করছে। আর চইকে দেখার পরে সেই সিভিলিয়ান পুলিশ অফিসার দ্রুত চ্যাংকে কল দিয়ে দেয়। আর চ্যাংও বুঝতে পারে যে লিওর সঙ্গে চইয়ের কোনো একটা কানেকশন আছে, এই জন্য সে দ্রুত তার হোটেলে চলে আসে এবং তার রুমে গিয়ে চেক করার সিদ্ধান্ত নেয়। তবে অন্যদিকে চইও ব্যাপারটা ক্লিয়ারলি বুঝে গিয়েছিল যে পুলিশ এখানে যে কোনো সময় আসতে পারে, এই জন্য সে লিওর সমস্ত জিনিসপত্র প্যাক করতে বলে। আর যতক্ষণে চ্যাং লিওর রুম পর্যন্ত পৌঁছায় ততক্ষণে লিও তার সমস্ত জিনিসপত্র প্যাক করে চইয়ের সঙ্গে তার গাড়ি দিয়ে সেখান থেকে পালিয়ে গিয়েছিল। তবে এখানে চ্যাং লিওর রুমের মধ্যে একটা সিক্রেট দরজা পেয়ে যায়। আর এই দরজা খুলে মধ্যে যাওয়ার পরে সে পুরোপুরি শক্ট হয়ে যায়। সে দেখতে পারে কাস্টমের হাজার হাজার ছবি এই দেয়ালের মধ্যে লাগানো আছে আর এখানে সম্পূর্ণ একটা প্ল্যানিং বানানো হয়েছে। আর সে ক্যালেন্ডারের মাধ্যমে জানতে পারে 14 তারিখে
হয়তোবা তারা কাস্টমে কিছু একটা করতে যাচ্ছে। তো এরপরে চই লিওকে বলে যাতে করে সে চুরির 2 দিন আগে কাস্টমের ইয়ার্ডে একটা বম রাখে এবং সেটাকে রিমোট কন্ট্রোল দিয়ে পরে ব্লাস্ট করিয়ে দেওয়া হয়। আর যখন এই ব্লাস্টের জন্য সবার নজর এই বমের দিকে চলে যাবে ততক্ষণে আমরা লকার খুলে টাকাগুলো সরিয়ে ফেলতে পারবো। এরপরে লিও তাকে বলে যে আমি এনভায়রনমেন্ট চেকিং ডিপার্টমেন্টের হয়ে একটা নর্মাল চেকিং করার জন্য সেদিন কাস্টমে যাব, আর এটার ফ্যাক্স কাস্টমে 2 দিন আগে এনভায়রনমেন্ট ডিপার্টমেন্ট থেকে অটোমেটিকলি পাঠিয়ে দেওয়া হবে। এটা খুবই নর্মাল একটা চেকিং, এই জন্য গার্ড কোনো সন্দেহ করবে না। তো এই জন্য গোগা বম বানানো শুরু করে, কারণ সে বম বানানোতে এক্সপার্ট। তবে চুই তাকে 2টা বম বানানোর জন্য বলে। এরপরে লিও একটা বম নিয়ে কাস্টমের ইয়ার্ডের মধ্যে রেখে আসে, আর তখন চুই মারিওকে বলে যে যখন বমটা ব্লাস্ট হবে তখন চারপাশে সিকিউরিটি অ্যালার্ম বাজবে, আর তখনই তুমি কাস্টমের সমস্ত সিসিটিভি ক্যামেরাগুলো হ্যাক করবে। আর এই হ্যাকিংয়ের ফলে সিস্টেম রিবুট করা ছাড়া কোনোভাবেই ক্যামেরাগুলো চালু করা যাবে না। এই জন্য কাস্টমের সিকিউরিটি গার্ডরা সিস্টেম রিবুট করবে, আর এই সিস্টেম রিবুট হয়ে পুনরায় চালু হতে প্রায় 45 মিনিট সময় লাগবে। আর এই 45 মিনিটের মধ্যেই আমাদেরকে পুরো চুরিটা শেষ করতে হবে। তবে একটা জিনিস মনে রাখবে, এই 45 মিনিটের মধ্যে আমাদেরকে শুধু চুরি করলেই হবে না, বরং সেই 3000 কেজি সমপরিমাণ নোটগুলোকে আমার কন্টেনার পর্যন্ত নিতে হবে এবং আমার কুপনগুলোর নিচে রেখে আসতে হবে। এরপরে চই সেই ডেমো লকারটাকে অনেক রকম করে খোলার চেষ্টা করে, তবে কোনোভাবেই সে সফলতা পাচ্ছিল না। যে জন্য সে গোগাকে বলে যে আসলে এই প্র্যাকটিস করা আমার ওয়ে না, এই জন্য আমি চুরির দিন আসল লকারটা খোলার চেষ্টা করব এবং আমার বিশ্বাস আমি সফল হব। তবে তখন গোগা তাকে বলে যে প্রথমে গার্ডদেরকে সামাল দিতে 5 মিনিট লাগবে, এরপরে লকারের মধ্যে ড্রিল করতে 10 মিনিট লাগবে, এরপরে লকারের কম্বিনেশন মেলাতে আরও 5 মিনিট লাগবে, এরপরে আমাদের কাছে মাত্র 25 মিনিট সময় থাকবে। আর এই 25 মিনিটের মধ্যে 3000 কেজি সমপরিমাণ টাকা এখান থেকে সরিয়ে অন্য একটা কন্টেনার পর্যন্ত নিতে হবে এবং সেখানে ভালোভাবে রেখে আসতে হবে। আসলে সময়ের হিসাব প্রতিটা সেকেন্ডে হবে, যদি 1 সেকেন্ডও দেরি হয়ে যায় তাহলে আমাদেরকে পুলিশ অ্যারেস্ট করে ফেলবে। তবে লিও গোগাকে বলে যে আসলে যদি আমরা সফলভাবে চুরি করতেও পারি তবুও চই আমাদের 3 জনকে মেরে ফেলবে, এই জন্য আমি নিজের একটা আলাদা প্ল্যানিং করেছি। আসলে যেদিন আমরা চুরি করতে যাব তখন টাকাগুলো সরানোর পরে কাস্টম ডিপার্টমেন্টের কম্পিউটারে চইয়ের নাম এবং অ্যাড্রেস সরিয়ে দিয়ে আমি আমার নাম, অ্যাড্রেস এবং ফোন নাম্বার দিয়ে আসবো এবং পরবর্তীতে আমার বানানো ফেক একটা শিপিং কোম্পানির সাহায্যে আমি সেই কন্টেনারটা আমার নামে সেখান থেকে বের করে অন্য একটা সিক্রেট জায়গায় নিয়ে যাব। আর একবার এমনটা করতে পারলে পুরো 150 বিলিয়ন ওন আমাদেরই হয়ে যাবে। আর যখন মারিও তার এই কথাটা শুনতে পারে তখন সে দ্রুত গিয়ে এটা চইকে বলে দেয়। এদিকে অফিসার চ্যাংয়ের মনে হয় যে আসলে কাস্টমে চুরি করার মতো তেমন কিছুই নেই। চই ইচ্ছা করে সেই সমস্ত ফটোগুলো সেখানে রেখেছিল যাতে করে পুলিশ বিভ্রান্ত হয়ে যায়, এই জন্য সে কাস্টমের এই ব্যাপারটা পুরোপুরি ইগনোর করে দেয়। এদিকে চই জানতে পারে আসলে লিওর গার্লফ্রেন্ড ইউনা হচ্ছে ফ্র্যাঙ্কোর মেয়ে। এটা হচ্ছে সেই ফ্র্যাঙ্কো যে একটা সময় তার পার্টনার ছিল এবং তার জন্যই চুরি করত। এই জন্য চই সিদ্ধান্ত নিয়ে ফেলে যখন লিও লকার খুলে টাকাগুলো তার কন্টেনার পর্যন্ত নিয়ে আসবে তখনই সে লিওকে মেরে ফেলবে। এদিকে ইউনা লিওর উপরে সেই দিন থেকে রাগ হয়েছিল যেই দিন তার সামনে থেকে পুলিশ তাকে অ্যারেস্ট করে নিয়ে গিয়েছিল। আসলে তখন আমরা জানতে পারি ইউনার বাবা ফ্র্যাঙ্কোকে মার্ডার করা হয়েছিল, তবে সুইসাইডের মতো করে দেখানো হয়েছিল। এই জন্য এখন লিও চায় যতক্ষণ পর্যন্ত সে তার মিশন কমপ্লিট না করবে ততক্ষণ ইউনা যেন অন্য কোথাও গিয়ে থাকে। তবে ইউনা তার কথা একেবারেই কেয়ার করে না, যেই জন্য যখনই সে গাড়িতে যায় তখন চোরের লোকজন তাকে কিডন্যাপ করে নিয়ে যায়। তো এরপরে ফাইনালি সেই দিন চলে আসে যেই দিন তাদের চুরির পরিকল্পনা ছিল। আমরা দেখতে পারি চই তার অ্যাক্সেস কার্ড দেখিয়ে মধ্যে চলে আসে, আর মারিও টেলিফোন রিপেয়ার বয় হিসেবে মধ্যে চলে আসে। যেহেতু সেই দিন টেলিফোন রিপেয়ার করার দিন ছিল এই জন্য মারিওকে মধ্যে আসতে দেওয়া হয়। এরপরে মারিও কাস্টমের নেটওয়ার্কের সঙ্গে তার ল্যাপটপ কানেক্ট করে, আর তখনই চই রিমোটের মাধ্যমে বমটা ব্লাস্ট করে দেয়। বম ব্লাস্টের পরে কাস্টমের মধ্যে হইহুল্লোড় শুরু হয়ে যায়। দ্রুত এখানে ফায়ার সার্ভিস এবং অ্যাম্বুলেন্স ডেকে নিয়ে আসা হয়, আর এই অ্যাম্বুলেন্সে করে লিও আর গোগা কাস্টমের মধ্যে চলে আসে। আর তখন চোয়ের অন্য একটা টিম চোয়ের কন্টেনারের কাছে এসে কন্টেনারের কুপনগুলোকে এসিড দিয়ে গলিয়ে দেওয়ার ট্রাই করে যাতে করে এখানে টাকা রাখার মতো জায়গা হয়ে যায়। আর তখনই মারিও সিকিউরিটি ক্যামেরাগুলো হ্যাক করে ফেলে, আর এই জন্য কাস্টমের লোকজন সিস্টেম রিবুট দেওয়ার সিদ্ধান্ত নেয়। তবে তারা পারমিশনের জন্য সিস্টেম ডিরেক্টরকে কল দেওয়ার সিদ্ধান্ত নেয়, আর যেহেতু অলরেডি সেই লাইনটা হ্যাক করা ছিল এই জন্য কলটা সোজা চোয়ের কাছে চলে আসে। আর চই সিস্টেম ডিরেক্টরের ভয়েস নকল করে তাদেরকে পারমিশনও দিয়ে দেয়। এই জন্য যখনই তারা সিস্টেম রিবুট দিয়ে দেয় তখন 45 মিনিটের কাউন্টডাউন শুরু হয়ে যায়। এদিকে লিও আর গোগা চোয়ের লোকজনের সাথে ওয়্যার হাউসের সামনে চলে আসে, আর যখন চোয়ের লোকজন গার্ডদেরকে মেরে তাদের জায়গা নিয়ে নেয় তখন লিও আর গোগা খুব সহজেই ওয়্যার হাউসের মধ্যে লকারের কাছে চলে আসে। এখানে লিও লকারকে ড্রিল করা শুরু করে, যেটা মাত্র 10 মিনিটে তাকে কমপ্লিট করতে হবে। আর এদিকে যখন চ্যাং কাস্টমে ব্লাস্টের খবর পেয়ে যায় তখন সে দ্রুত কাস্টমের দিকে যাওয়া শুরু করে।
অন্যদিকে লিও ড্রিল করা সম্পন্ন করে ফেলে। এখন শুধু সাউন্ড রিসিভার মধ্যে ঢুকিয়ে কম্বিনেশনগুলো মেলাতে হবে। প্রথম 2টা অ্যাটেম সে ফেল করে, তবে 3 নম্বর অ্যাটেমে ফাইনালি সে লকারটা খুলে ফেলে। তবে তবুও 5 মিনিটের জায়গায় তার 7 মিনিট লেগে যায়। তো এই জন্য এখন তাদের কাছে শুধুমাত্র 23 মিনিট সময় আছে। আর এই 23 মিনিটের মধ্যেই তাদেরকে যেই কোনো ওয়েতে ওয়্যার হাউস থেকে সমস্ত টাকাগুলো চোয়ের কন্টেনার পর্যন্ত নিতে হবে। এটার জন্য ভ্যানকে 2 রাউন্ড দিতে হবে। প্রথম রাউন্ডে তারা সফলভাবে ওয়্যার হাউস থেকে টাকাগুলো চোয়ের কন্টেনারে নিয়ে যায়। তবে দ্বিতীয় রাউন্ডের সময় অফিসার চ্যাং এখানে চলে আসে। আর অফিসার চ্যাং সন্দেহ করে ওয়্যার হাউসে এসে চেক করার সিদ্ধান্ত নেয়। এই জন্য চোই আর গোগা কোনো রকমের ভ্যানটা লুকিয়ে ফেলে। আর যখন চ্যাং বুঝতে পারে এখানে সাসপেসিয়াস কিছু নেই, তখন সে এখান থেকে দ্রুত চলে যায়। তবে এখন শুধুমাত্র তাদের কাছে 3 মিনিট সময় বাকি ছিল। এই জন্য তারা কোনো রকমের ভ্যান নিয়ে ওয়্যার হাউস থেকে বাইরে চলে আসে আর দ্রুত চোয়ের কন্টেনারের দিকে যাওয়া শুরু করে। আর তখন এদিকে সিস্টেম রিবুট হয়ে যায় এবং সমস্ত সিসিটিভি ক্যামেরাগুলো আবারও চালু হয়ে যায়। তবে এতক্ষণে লিও আর গোগা সফলভাবে সমস্ত টাকাগুলো চোয়ের কন্টেনারের মধ্যে লুকিয়ে দিয়েছিল। তবে তখনই এখানে কাস্টমের পুলিশ চলে আসে। এই জন্য লিও গোগাকে বলে দ্রুত বোট দিয়ে পালিয়ে যাওয়ার জন্য। আর সে নিজে পুলিশের মনোযোগ অন্যদিকে নেওয়ার জন্য তাদের সামনে দিয়ে দৌড়ে চলে আসে। সে দৌড়ে সিস্টেম রুমের মধ্যে আসে। এখানে সে চোয়ের কন্টেনারের ডিটেল এডিট করার ট্রাই করে, কারণ সে চোয়ের নাম সরিয়ে নিজের নাম বসাতে চাইছিল। তবে তখনই পেছন দিয়ে চোই এসে তাকে গান পয়েন্টে নিয়ে ফেলে। আর চোই তাকে বলে যে আমি এই জিনিসটা জেনে গিয়েছি যে তুমি আসলে এগুলো চুরি করার জন্য না, বরং তোমার গুরুর মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য করছো। আসলে লিও এই জিনিসটা জেনে গিয়েছিল যে ফ্র্যাঙ্কোকে চোই খুন করিয়েছে, কারণ ফ্র্যাঙ্কো একটা চুরির জন্য তাকে সরাসরি না করে দিয়েছিল। এই জন্য এখন চোই লিওকে গান পয়েন্টে নিয়ে একটা গাড়ির মধ্যে ঢোকায়, যেখানে একটা বম দেয়া ছিল। এখানে চোই তাকে বলে যে এখন তুমি গাড়ি ড্রাইভ করে সোজা পুলিশের কাছে গিয়ে স্যারেন্ডার করবে। যদি তুমি এমনটা না করো তাহলে তোমার গার্লফ্রেন্ড ইউনাকেও মেরে ফেলা হবে এবং এই বম দিয়ে তোমাকেও ব্লাস্ট করিয়ে দেয়া হবে। আর এরপরে চোই পুলিশকে ফোন দিয়ে লিওর গাড়ি সম্পর্কে তথ্য দিয়ে দেয় আর তাদেরকে বলে দেয় সেই হচ্ছে আসল অপরাধী। এই জন্য পুলিশও তাকে ফলো করা শুরু করে। আর লিও কোনো রকমে তাদের থেকে নিজেকে বাঁচিয়ে কোনো রকমে গাড়িটা সমুদ্রের পাড়ে নিয়ে আসে। এরপরে হাতে বমওয়ালা ব্যাগটা নিয়ে সোজা সমুদ্রের মধ্যে লাফ দেওয়ার ট্রাই করে। তবে যতক্ষণে সে সমুদ্রে পড়তো তার আগেই একটা পুলিশ তার পিঠে গুলি করে দেয়, যে জন্য লিও আহত অবস্থায় সমুদ্রের মধ্যে পড়ে যায়। আর যখন গোগা তার মৃত্যুর খবর শুনতে পারে তখন সে অনেক বেশি আপসেট হয়ে যায়। তবে মারিও অনেক বেশি হ্যাপি হয়ে যায়, কারণ এখন সে লিওর শেয়ারটাও পেয়ে যাবে। আর এগুলোর জন্য তাদের দুজনের মধ্যে মারামারি শুরু হয়ে যায়। তবে তখন মারিও চাকু বের করে সোজা গোগার পেটে চাকু ঢুকিয়ে তাকে সেখানেই মেরে ফেলে। এর কয়েকদিন পরে যখন চোই তার কোম্পানির সাহায্যে এই কন্টেনারটা তার অন্য একটা অফিসে নিয়ে আসে, তখন কন্টেনার খোলার পরে সে পুরোপুরি শক্ট হয়ে যায়। সে দেখতে পারে এখানে শুধুমাত্র কুপন পড়েছিল, কোনো আসল টাকাই ছিল না। এগুলো দেখার পরে সে এটা বুঝতেই পারছিল না যে কন্টেনারের টাকা তার লোকজনের সামনে লোড করা হয়েছিল, তাহলে এত বিলিয়ন টাকা কোথায় গায়েব হয়ে গেল। আর তখনই তার কাছে লিওর কল চলে আসে। আমরা জানতে পারি লিও এখনও জীবিত আছে। আর সে তাকে বলে যে তুমি তোমার কুপন পেয়ে গেছো আর আমি আমার বিলিয়ন 1 পেয়ে গেছি। তবে তখন চোই তাকে বলে টাকাগুলো ফেরত দিয়ে দেওয়ার জন্য, নয়তোবা সে ইউনাকে মেরে ফেলবে। তবে লিও তাকে বলে যে ঠিক আছে তুমি ইউনাকে মেরে ফেলো, তার সাথে আমার কোনো সম্পর্ক নেই। আসলে এতগুলো টাকার কাছে ভালোবাসার কোনো দাম নেই। আর তখন এদিকে আমরা দেখতে পারি চ্যাং চোইকে ধরার ওয়ারেন্ট পেয়ে যায়, যেই জন্য সে চোয়ের অফিসের সব কিছু ভেঙে চুরে মধ্যে চলে আসে। আসলে হয়তো আপনার মনে আছে গল্পের শুরুতে লিও প্রফেসর ডিনোর সাহায্যে চোয়ের কাছে একটা নকল আর্ট পিস সেল করেছিল। আসলে সেটার মধ্যে সে একটা ট্রান্সমিটার ফিট করে দিয়েছিল, যার মাধ্যমে চোয়ের সমস্ত কথাবার্তা সে রেকর্ড করে নিয়েছিল। আর সেখানেই সে স্বীকার করেছিল যে সে তার অ্যাকাউন্টেন্টকে জীবিত সিমেন্টের মধ্যে পুঁতে দিয়েছিল। আর এই সমস্ত প্রমাণগুলোই লিও তার অন্য একটা লোকের সাহায্যে অফিসার চ্যাংয়ের কাছ পর্যন্ত পৌঁছে দিয়েছিল। এই জন্য এখন অফিসার চ্যাং তাকে অ্যারেস্ট করতে এসেছে। তবে এখানে আসার সঙ্গে সঙ্গে চোয়ের লোকজনের সাথে পুলিশের মারামারি শুরু হয়ে যায়। আর এই সুযোগে চোই তার লোককে অর্ডার দিয়ে বলে দেয় যাতে করে সে গিয়ে ইউনাকে মেরে ফেলে আর সে নিজে এখান থেকে পালিয়ে যাওয়ার ট্রাই করে। তবে যতক্ষণে চোয়ের লোকজন ইউনাকে মারতে তার কাছে যেত, তার আগেই মারিও তাকে ফ্রি করে নিয়ে যাওয়া শুরু করে। আমরা জানতে পারি আসলে মারিও নিজেও চোয়ের সাথে জড়িত ছিল না, এইটাও লিওর একটা প্ল্যানিং ছিল। তবে যখন মারিয়া ইউনাকে নিয়ে পালাচ্ছিল তখনই এখানে চোয়ের লোক চলে আসে। তবে যতক্ষণে সে ইউনাকে শ্যুট করে মারত, তার আগেই পুলিশ তাকে শ্যুট করে মেরে ফেলে। তবে যখন চোই এই সমস্ত ব্যাপারগুলো দেখতে পারে তখন সে দ্রুত সেখান থেকে পালিয়ে চলে আসে। তবে রাস্তায় লিও তাকে কল দিয়ে বলে যে তুমি কতদিন পুলিশের থেকে পালিয়ে বাঁচবে, তোমার স্যারেন্ডার করে দেওয়া উচিত। তবে তখন চোই তাকে জিজ্ঞেস করে যে তুমি এতগুলো টাকা কাস্টম থেকে বের কি করে করলে। আর তখন লিও চোয়ের কাছে তার সমস্ত প্ল্যানিংগুলো বলে দেয়। সে বলে যে তুমি আমার পেছনে পুলিশ লাগিয়েছিলে, আমি সেই পুলিশের মধ্যে নকল পুলিশ ঢুকিয়ে দিয়েছিলাম। আর যখন আমি সমুদ্রের মধ্যে লাফ দিয়েছিলাম
তখন আমারই একজন লোক ম্যাঙ্গো আমার উপরে নকল বুলেট দিয়ে গুলি করেছিল আর নকল রক্ত বাইরে বেরিয়েছিল, যে জন্য সবার মনে হয়েছিল আমার মৃত্যু হয়ে গেছে। আর যদি জিজ্ঞেস করো টাকা কি করে বের করলাম, তাহলে টাকা তুমি নিজেই তোমার লোকজন দিয়ে বের করেছিলে। আসলে তোমার অফিসে তুমি নকল কুপন মনে করে যেগুলোকে ফেলে এসেছো সেগুলো আসল টাকা ছিল। আসলে গল্পের শুরুতে চই এমন একটা ইঙ্ক নিয়ে এক্সপেরিমেন্ট করছিল যেটা লাইটের মধ্যে আসলে ভিজিবল হয়ে যায় এবং অ্যালকোহলের মাধ্যমে সেটাকে মুছেও ফেলা যায়। এরপরে লিও তাকে বলে যে আমি এই টাকাগুলোর উপরে সেই ইঙ্ক ব্যবহার করেছি। আসলে আমি আমার লোকজনকে সেই কন্টেনারের মধ্যে পাঠিয়েছিলাম এবং মাত্র আধা ঘন্টার মধ্যে আমি 30 মিলিয়ন ওনের উপরে এই ইঙ্কগুলো প্রিন্ট করেছিলাম, যেগুলো দেখতে তোমার কুপনের মতো ছিল। আর সেগুলোকেই আমি তোমার আসল টাকার উপরে দিয়ে দিয়েছিলাম। তুমি তো শুধুমাত্র উপরের টাকাগুলোকেই ভালো করে চেক করেছো, যেগুলো দেখতে তোমার কুপনের মতো। যদি একটু নিচের দিকে ভালো করে চেক করতে তাহলে সমস্ত ব্যাপারগুলো বুঝতে পারতে, কারণ নিচে ছিল আসল টাকা। আসলে বিলিয়ন ওয়ান তোমার সামনেই পড়েছিল, কিন্তু তুমি এত বড় বেকুব, তুমি সেগুলো চিনতেই পারোনি। আর তখন আমরা দেখতে পারি ফরেনসিক্স এক্সপার্ট হয়ে গোগা এবং মারিও সেই কন্টেনারের কাছে চলে আসে এবং নকল কুপনের মতো দেখা সেই আসল টাকাগুলোকে তারা তাদের সঙ্গে করে নিয়ে বেরিয়ে চলে আসে। মানে আমরা বুঝতে পারি এখনও গোগা জীবিত ছিল, সেই কন্টেনারের মধ্য থেকে ম্যাঙ্গো তাকে সেভ করে নিয়ে গিয়েছিল। এরপরে লিও গিয়ে চোয়ের কারে অ্যাক্সিডেন্ট করে দেয় আর তাকে পুলিশের কাছে ধরিয়ে দেয়। আর যখন চ্যাং চোয়ের মতো এত বড় একটা বদমাশকে ধরে ফেলে তখন সেও অনেক বেশি হ্যাপি হয়ে যায়। আর চোয়ের বলা জায়গাতে গর্ত করে তার অ্যাকাউন্টেন্টের লাশটাকেও খুঁজে বের করা হয়। এই জন্য চোইকে এখন অনেক দিন জেলে পার করতে হবে। এদিকে লিও আর তার লোকজন ফ্যাক্টরিতে সেই টাকাগুলোর উপরে অ্যালকোহল ছিটিয়ে দেয় আর অ্যালকোহলের ছোঁয়া পাওয়ার সঙ্গে সঙ্গেই টাকার উপর থেকে সমস্ত প্রিন্টগুলো সরে যায়, যেই জন্য তারা অনেক বেশি হ্যাপি হয়ে যায়, কারণ 150 বিলিয়ন ওন তাদের সামনে ছিল। আর এখান থেকে লিও 1 বিলিয়ন ওন ইউনাকে গিফট করে দেয়, যার মাধ্যমে ইউনা আবুধাবিতে একটা আর্ট এক্সিবিশন গ্যালারি কিনে। আর এখানে সে তার সেই লকেটটা পেয়ে যায় যেটা কিছুদিন আগেও তার গলায় ছিল। এখানে গ্যালারির মাঝখানে সে ইউনার বড় একটা ছবি দেখতে পারে, আর যখন ইউনা পেছনের দিকে তাকায় তখন সে এখানে লিওকে দেখতে পারে। এরপরে তারা দুজন একে অন্যের প্রপোজাল অ্যাকসেপ্ট করে নেয়। আর অন্যদিকে আমরা দেখতে পারি গোগা যেই টাকাগুলো পেয়েছিল সেগুলো দিয়ে একটা বড় রেস্টুরেন্ট কিনে ফেলে, যেখানে সে তার বানানোর ডিশ বিক্রি করা শুরু করে। অন্যদিকে ম্যাঙ্গো গভর্নমেন্ট থেকে সেই বড় ওয়্যারহাউসটা কিনে ফেলে যেটার মধ্যে তারা এই প্ল্যানিংগুলো করেছিল। মানে এখন সে এখানে এজেন্ট না, বরং সে ওনার। আর অন্যদিকে মারিও একটা নাইট ক্লাব কিনে ফেলে যেখানে তার বন্ধুদেরকে ফ্রিতে এন্ট্রি দেওয়া হচ্ছিল। আর এমনই একটা ইন্টারেস্টিং পয়েন্টে এই পুরো মুভিটা এখানেই শেষ হয়ে যায়।